এখন আমার চা খাওয়ার সময় নেই, আপনি আমার টাকাটা দিয়ে দিন, আমি এক্ষুনি বাড়ি চলে যাব। নাও এই ভাউচারে সই করে দাও তো। এই যে এক্ষুনি একটা মস্ত বড় ভুল করে ফেলছিলেন তো। আপনার বোধহয় খেয়াল নেই, আপনার কাছ থেকে 1000 টাকা নিয়ে একটা চিঠি সমেত আমি বাবার কাছে পাঠিয়েছিলাম, সেটা দেখছি কাটেননি। নিন। কি হলো, নিন, আমার দেরি হয়ে যাচ্ছে। আমি একটা বড় অপরাধ করে ফেলেছি রূপা। অপরাধ? আসলে আমি সেদিন টাকার চিঠি নিয়ে বেরিয়েছিলাম, কিন্তু রাস্তায় বাসের গন্ডগোলে আমি আর যেতে পারিনি, তাই টাকাটা। এ আপনি কি করেছেন? আসার সময় দেখে এসেছিলাম, আবার ওষুধ ফুরিয়েছে। বাবা এখন কেমন আছে কে জানে। রূপা, আমি ভালো আছি মা। থাক, আমাকে আর সান্ত্বনা দিতে হবে না। যাওয়ার সময় দেখে গিয়েছিলাম ওষুধ ফুরিয়েছে, এই কদিন পেটে এক ফোঁটা ওষুধ পড়েনি। আর তুমি ভালো আছো বললেই আমি শুনবো। ওষুধ পড়েনি তোকে কি বললো? তুই কি ভেবেছিস তোর পাঠানো টাকা দিয়ে চাল ডাল কিনে আমি একা একা গিলেছি? তোর বাবাকে আমি ওষুধ কিনে দিইনি? আমার পাঠানো টাকা? হ্যাঁ, 3 দিন আগে একটা চিঠি লিখে দলের ম্যানেজার নারুগোপাল বাবুর হাত দিয়ে 1000 টাকা পাঠালি, এর মধ্যে সেটা ভুলে গেলি? টাকা আর চিঠি তোমরা পেয়েছো? হ্যাঁ, এই তো তোর চিঠি। বুড়ো মানুষটা এত দূর থেকে এসে তোর চিঠি আর টাকাটা দিয়ে গেল। বুড়ো মানুষ? হ্যাঁ, তোদের দলের ম্যানেজার নারুগোপাল বাবু। কত করে বললাম আমাদের জন্য এতটা পথ এসেছেন, দুটো ডাল ভাত খেয়ে যান, কিছুতেই খেলেন না। খালি যাবার সময় অ্যালবাম থেকে তোর একটা ছবি চেয়ে নিয়ে গেলেন। কেমন কেমন দেখলেন মাস্টার বাবু? খুব ভালো। ভেবে দেখুন, ওইটুকখানি ছোট্ট মেয়ে রাতে জেগে জেগে পালা গেয়ে গেয়ে সংসার চালাচ্ছে, বাপের চিকিৎসা করছে। ঠিক এইরকম একটি মেয়ে এই সংসারের হাল ধরতে দরকার। আর এমএলএ ওই রমেনবাবু যেভাবে এদের পেছনে লেগেছেন, জানেন, রূপা দিদিমণির বাবা আমাকে বলেছিলেন ও নাকি একদম অন্যায় সহ্য করতে পারে না। ওর সঙ্গে বিয়েটা হলে। বিয়ে? আমাকে বিয়ে করতে হবে? না, মানে বলছিলাম এই টাকার অভাবে যেমন তোমাদের সংসার চলছে না, তেমনি বউয়ের অভাবেও আমার সংসারটাও অচল। বাড়িতে 4-5টা কচি কচি ছেলে মেয়ে রোজই মা এনে দাও করে বায়না করে। তা তুমি যদি ওদের বায়নাটা মেটাও, আমিও তবে তোমাদের ওই 10 মাসের বকেয়া ভাড়াটাও দিতে হবে না, উপরন্তু। আর দিন 10 পরে এসে আপনার টাকা আপনি নিয়ে যাবেন। যদি না পাই? না পেলে আপনার মতো বুড়ো দামড়ার হাত ধরে ছাদনা তলায় গিয়ে মালা পরিয়ে দেবো। জান এখন? শোনো, 10 দিন পর যখন আসবো তখন কিন্তু আমি একা আসবো না, সঙ্গে লোকজন থাকবে, মানে বরযাত্রী। জান, জান বলছি। 10,000? হ্যাঁ, টাকাটা কিন্তু আমি ধার হিসেবে নেবো, ফেরত দিতে হবে কিন্তু, নইলে আমি নেবো না। আচ্ছা আচ্ছা। না না, হাসলে চলবে না, আগে বলুন টাকাটা আপনি ফেরত নেবেন, নইলে আমি নেবো না। কিন্তু এই টাকাটার কথা আমার ভাই কিংবা আমার স্বামী কেউ যেন জানতে না পারে। এই রাখ। না না, কেউ জানবে না। সত্যি আপনি আমাদের জন্য যা করছেন। দাঁড়ান, আগে বিয়েটা দিয়ে দি। ওই হরপচ্চাত মাস্টার আর ওই বুড়ো চাকরটা যেভাবে পিছনে লেগেছে। একটা কথা বলি মা, তুমি সেই পুরনো ফর্মুলা যাচ্ছ, এখন ছেলে পটানোর যেসব নতুন ফর্মুলা চালু হয়েছে। নতুন ফর্মুলা? হ্যাঁ, প্ল্যান করে যদি টুকুর সঙ্গে তরুণের একটা করে দিতে পারি, তাহলে এর পরে বিয়ে। কিন্তু তরুণদা তো আমাকে সহ্যই করতে পারে না, দেখলেই মুখ ঘুরিয়ে নেয়। যাতে মুখ না ঘোরাতে পারে সেই ব্যবস্থাই আমায় করতে হবে। আজ বিকেলে তুমি দক্ষিণ পাড়ার
বাগানে চলে আসবে। আমি তরুণকে পটিয়ে পাটিয়ে নিয়ে যাব। নান্টুদা, হ্যাঁ, তুমি ক্যামেরা নিয়েছো কেন গো? সেটা ছবি তুলবো। খুব ভালো করেছো। আমাকে একটা ছবি দিও। আচ্ছা দেবো। আরে আগে কি বলবো? হ্যাঁ ঠিক তো। ও, ঠিক তো। যা বলেছি ঠিক সেই রকম চাই। না ওঠো ওঠো। এদিকে কোথায় গিয়েছিলে? এক বন্ধুর বাড়ি। কি হলো? আমি একদম দাঁড়াতে পারছি না, তুমি একটা রিক্সা ডেকে আনো না। ঠিক আছে তরুণ, তুই ওর সামনে একটু থাক, আমি দৌড়ে গিয়ে একটা রিক্সা ডেকে আনছি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। খুব ব্যথা করছে? ভীষণ ভীষণ ব্যথা করছে। মুচকে গেছে বোধহয়। দাঁড়াও, পাটা একটু টেনে দিই। নাও, এবার তুমি ওঠো ওঠো। আমি একটু ধরো, দেখি হাঁটতে পারি কিনা। ওঠো। কি হলো? আমি একদম দাঁড়াতে পারছি না। পাটা বোধহয় তাহলে তোমার ভেঙেই গেছে। দেখ, মন ভেঙেছে, মন ভেঙেছে, এখন কি যে করি। মনের টানে তোমায় আমি তাই জড়িয়ে ধরি। পা ভাঙেনি, মন ভেঙেছে, এখন কি যে করি। মনের টানে তোমায় আমি তাই জড়িয়ে ধরি। পা ভাঙেনি, মন ভেঙেছে। মন ভেঙেছে।
আর রেগে কেন? আরে রাগ থেকেই তো অনুরাগ আসে। নীল আকাশের কোণে কি বৃষ্টি নামে? আগে আকাশের কোণে এক টুকরো মেঘ জমবে, সেই মেঘটা একটু একটু করে আকাশটাকে ছেয়ে ফেলবে, তারপরেই শুরু হবে বিদ্যুতের চমক আর বৃষ্টি। সেদিন তুই ওইভাবে গদাধর বাবুর সঙ্গে কথা না বললেও পারতিস। আমার যখন কপাল মন্দ, তখন কি আর করা যাবে? তোমরা যদি বলো এই সংসারকে বাঁচাতে, আমি ওই গদাধর বাবুকে বিয়ে করতে রাজি আছি বাবু। আমি কি তোকে তাই বললাম? বলছিলাম আমি কি করে বুঝবো বলো? হঠাৎ এভাবে বৃষ্টি নেমে সব পালা বন্ধ হয়ে যাবে। আমি তো ভেবেছিলাম আর 4 দিন পর তো গদাধর বাবু আসবে, তখন কি করবি? কি আবার করবো? যতই ঝড়জল হোক, শহরে একবার যেতেই হবে। পোস্ট অফিসে মাস্টারদের মাইনেগুলো সব জমা পড়ে আছে। ঠিক সময় না আনতে পারলে ওগুলো সব ফেরত চলে যাবে। মাইনে না হলে মাস্টারদের চলবে কি করে? আপনি একটা কাজ করতে পারেন মাস্টারদা, আপনি বরঞ্চ বাবার থেকে টাকাটা নিয়ে মাইনেটা দিয়ে দিন, তারপর না হয় বৃষ্টি কমলে 2-1000 টাকা হলে তাই করতাম। কিন্তু অতগুলো টাকা, তারপর যাচ্ছি না বলে যদি টাকাটা ফেরত চলে যায়। মুশকিল হয়েছে যে বড়বাবুর আবার শরীরটা তো খারাপ। টাকা আনতে গেলে তো দোকানে যেতে হবে, ব্যাংকে যেতে হবে। তো ওনার তো বাবাকে আমি কতবার বলেছি যে দোকানে একটা বিশ্বাসী লোক রাখো, সপ্তাহে নয় একবার গিয়ে হিসাবটা নিয়ে আসবে। আজকের বাজারে বিশ্বাসী লোকেরই তো বড় অভাব। আর তাছাড়া তোমার বাবার ব্যবসা মানে তো কাঁচা টাকার ব্যাপার। তা অবশ্য ঠিক। যাক, আমি চলে। দাঁড়ান মাস্টার মশাই, তুমি একটু বাইরে দাঁড়াও গো ছোট দাদা বাবু। মাস্টার মশাইয়ের সঙ্গে আমার একটা প্রাইভেট কথা আছে। বলছিলাম মানে, আপনি তো শহরে যাচ্ছেন, হ্যাঁ, যাবার পথে জগৎবল্লভপুর পড়বে, হ্যাঁ। তো ফেরার পথে রূপা দিদিমণি কি একবার নিজের চোখে দেখে আসবেন নাকি? হ্যাঁ, কথাটা মন্দ বলেনি, তবে কি পরিচয় যাবো? ও রূপা দিদিমণি তো এখানে ওখানে পালা গান গায়, জিজ্ঞেস করলে বলবেন আমি শ্যামপুর গ্রামের হাই স্কুলের হেডমাস্টার। তো আমাদের গ্রামে কিছুদিন আগে রামের বনবাস পালা হয়েছিল। তা আপনার মেয়ের অভিনয় দেখে আমি একবার মুগ্ধ হয়ে গেছিলাম। ভেবেছিলাম অভিনন্দনটা সেখানেই জানাবো। তো এত ভিড় না। ওই দলের ম্যানেজার রঘু, না না রঘুদাস না, ওটা নারুগোপাল। তো ওনার কাছে জানলাম আপনার এই জগৎবল্লভপুরেই থাকেন। এসেছিলাম শহরে একটা কাজে, ভাবলাম ফেরার পথে অভিনন্দনটা জানিয়ে যাই। আরে করো কি করো, আরে আপনি মাস্টার মশাই, শিক্ষা বিতরণ করেন। আপনাদের মতো মানুষের আশীর্বাদের মূল্য অনেক। আপনি আশীর্বাদ করুন, হতভাগী যেন সুখী হয়। এসে অব্দি আপনি দাঁড়িয়ে আছেন, বসুন। না না, আজ আর বসবো না মাসিমা। আকাশের অবস্থা তো দেখছেন, কদিন ধরে যা চলছে। প্রতি মাসে আমাকে এদিকে আসতে হয়, এলেই একবার দেখা করে যাও। আমাদের বাড়িতে প্রথম এলেন, অন্তত চা একটু খেয়েছেন? আমরাও 4 জন আছি, আমরাও যেন একটু ভাগ পাই। চা খেয়েই আমরা টাকাটা নিয়েই চলে যাব। আপনাদের বেশি সময় নষ্ট করব না। আপনি তো দেখছেন কদিন ধরে কিরকম বৃষ্টি নেমেছে, আমাদের পালাগুলো সব বাতিল হয়েছে। এখন তো গাইগুই করলে চলবে না, কথা তো ছিল। হ্যাঁ মানছি, আমি কথা দিয়েছিলাম, কিন্তু অকালে যে এভাবে বৃষ্টি নামবে। তুমি যেমন ভাবনি যে অকালে বৃষ্টি নামবে, আমিও তো ভাবিনি যে আমার বউটা 5-5টা দুধের শিশুকে আমার কাঁধের ওপর চাপিয়ে দিয়ে অকালে চলে যাবে। আমাদের দুজনের মধ্যে কেমন যেন একটা মিল রয়ে গেছে। এখন মিলনটা হয়ে গেলেই বৃষ্টিতে তোমার পালা বন্ধ হতে পারে, কিন্তু বিয়ে তো হতে পারে। কার বিয়ে? কার আবার? আমার আর ও। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আপনার সঙ্গে ওর
বিয়ে হবে? উনি আমাদের বাড়িওয়ালা, আমার কাছ থেকে 10 মাসের ভাড়া পান। উনি বলেছিলেন আজ যদি টাকাটা না দিই উনি রূপাকে বিয়ে করবেন। বাপ হয়ে মিথ্যে বলবো না, রূপা ওনাকে কথা দিয়েছিল আজকের মধ্যে টাকাটা দিতে না পারলে এই বুড়োটাকে বিয়ে করবে? আপনি আবার এর মধ্যে নাক গলাতে আসছেন কেন? কথা যেখানে হয়ে গেছে, টাকা যখন ওরা দিতেই পারবে না। পারবে? দি- হ্যাঁ। আপনার 10 মাসের ভাড়া কত? ওই 80 টাকা করে মাসে হলে 800 টাকা। আগে, হ্যাঁ ওই 800 রসিদ এনেছেন? এনেছি, আমি সঙ্গে করেই এনেছি। থ্যাংক ইউ। তাহলে ওটা বার করে 10 মাসের ভাড়া রসিদ কাট। তুমি বাবা? আপনাকে তো আমি এসেই বলেছিলাম আপনার মেয়ের অভিনয় আমার খুবই ভালো লেগেছে, এটা ধরে নিন তারই পুরস্কার। আমাকে এইভাবে তিরস্কার করে ওকে পুরস্কার দিচ্ছেন? হ্যাঁ, এবার আপনাকে বহিষ্কার করবো। গুনে নিন, 810 আছে। 10 টাকা আবার কিসের? হ্যাঁ, ওই উনি বরযাত্রী এনেছেন তো, বাইরে চায়ের দোকান থেকে একটু চা বিস্কুট খেয়ে নেবেন। এর পরও যদি বাড়ি ভাড়ার টাকা বাকি পড়ে? আবার বরযাত্রী নিয়ে আসবেন। যান এখন। বলছিলাম কি, তাহলে বিয়েটা? কই মাসিমা, চা খাওয়াবেন বলেছিলেন? হ্যাঁ বাবা, আমি আনছি। তা বাবা, তুমি তো স্কুলের হেডমাস্টার, স্কুলের কোনো বেয়ারা টেয়ারার চাকরি খালি নেই? আপনি এই অসুস্থ শরীর নিয়ে? শরীর আমার ঠিকই আছে বাবা, মনটা ভেঙে চুরমার হয়ে গেছে। একটা চাকরি যদি দিতে, মাসে মাসে তোমার টাকাটা। ঠিক আছে, আমি ওর দাদার মতো, আমি যখন আপনাদের সংসারের সঙ্গে জড়িয়ে গেলাম, দেখা যাক কি করা যায়। কি করা যায় মানে? জীবনে এই সুযোগ কখনো পাবেন? স্কুলের মাস্টারদের টাকা নিয়ে বাস স্ট্যান্ড থেকে এতটা পথ উনি হেঁটে আসবে, এই সুযোগে আপনার কিছু চেলা চামুন্ডাকে পাঠিয়ে ব্যাগ থেকে যদি ছিনে নিতে পারেন। আপনি স্কুলের সেক্রেটারি, স্কুলের টাকা চুরির দায়ে ওই মাস্টারকে স্কুল থেকে তাড়াতে আপনার কোনো অসুবিধা হবে না। আর ভাববার সময় নেই, যা করবার তাড়াতাড়ি করুন, যাদের পাঠাবেন তারা যেন এই গায়ে ছেলে না হয়। সে কি, ছেলেগুলোকে চিনতে পেরেছেন? না, অত ঝড় চলের মাঝখানে, তবে ছেলেগুলোকে গায়ে কোনোদিন দেখেছি বলে তো মনে হয় না। আপনি পুলিশে খবর দিয়েছেন? হ্যাঁ, থানায় ডায়েরি করে বাড়ি থেকে জামা কাপড় বদলে আপনার কাছে এলাম। ঠিক আছে ঠিক আছে, কাল রোববার, আমি পরশু স্কুলে মিটিং ডাকছি। কমিটি মেম্বারদের সামনে যা ঘটেছে আপনি সেটা বলবেন, তারপরে আমি দেখছি কি করা যায়। আমি তাহলে চলি। ওই কথাটা খেয়াল রাখবেন। কোন কথাটা? ওই যে তরুণের সঙ্গে টুকুর বিয়ের কথাটা। তরুণের বাবা যেমন আপনাকে মান্যিগণ্যি করেন, আপনি যা বলেন শোনেন টোনেন, স্কুল কমিটির মেম্বাররাও আমায় তেমনি অল্প একটু মানে টানে। আমি যা বলবো তা ওরা মেনেই নেবে। কালকের দিনটা মশাই বড্ড ভালো। কাল আমি সকালবেলায় রণবীর বাবুর কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যাচ্ছি। টুকুকে নিয়ে যাচ্ছি, আপনি একটু থাকুন ওখানে। কালকে যদি একটু আপনি আমায় দেখেন না, পরশু আমার মিটিং এ আপনার ব্যাপারটাও। আমিও তো আপনাকে আগেই বলেছি, আমার ছাত্রের ভবিষ্যৎ আমি নষ্ট হতে দিতে পারি না। নিজের ভবিষ্যৎ নষ্ট হতে পারে জেনেও আপনি? আমার ভবিষ্যৎ মানে তো 20-25 হাজার টাকা চুরির বদনাম মাথায় নয়, এই তো।
বদনামের সঙ্গে সঙ্গে স্কুলের খাতা থেকে আপনার নামটাও কাটা যেতে পারে। আমার নামটা আপনি পরশুদিন কাটবেন, কিন্তু আপনার মেয়ের নামটা আমি আজই কেটে দিয়ে গেলাম। মাস্টারমশাই, আপনি তো সেদিন বাবাকে বলছিলেন আপনি যখন আমাকে পড়াতে আসেন তখন আমি বাড়িতেই থাকি না, আজ তো বাড়িতেই আছি, না পড়িয়ে চলে যাচ্ছেন যে। তুমি এমন দিন আমার কাছে পড়তে চাইছো যেদিন তোমার পড়ার ইচ্ছে থাকলে তোমাকে পড়াবার মতো মানসিকতা আমার নেই। কেন, কি হয়েছে? তোমার বাবার কাছ থেকে শুনে নিও। না, আপনার কাছ থেকে শুনুন। আসুন, আসুন আমার সঙ্গে। আচ্ছা মাস্টারমশাই, তরুণদার সঙ্গে আমার বিয়ে হতে পারে না কেন? আমি কি খুবই খারাপ মেয়ে? টুকু, তোমাকে তরুণকে দুজনকে আমি পড়াই। অনেক ছেলেবেলা থেকে আমি তোমাদের দেখে আসছি। তোমাদের দুজনকে আমি স্নেহ করি। তবে কেন আপনার আপত্তি? তোমাদের দুজনের চরিত্র একদম আলাদা। ও কত শান্ত আর তুমি বেপরোয়া। আর তাছাড়া থামলেন যে? ইদানিং আমি একটা কথা জানতে পেরেছি, তরুণ রূপা বলে একটি মেয়েকে গ্রামের বনবাস পালায় যে সীতা সাজে। তুমি জানলে কি করে? নান্টুর কাছ থেকে জেনেছি। টুকু, ছেলেবেলা থেকে আমি তোমাকে দেখে আসছি। লেখাপড়া হয়তো তোমার মন নেই, কিন্তু তোমার বুদ্ধি নেই এটা আমি বিশ্বাস করি না। জোর করে কারোর কাছ থেকে কিছু ছিনিয়ে নেওয়ার মধ্যে হয়তো বাহাদুরি থাকতে পারে, কিন্তু নিজেকে বঞ্চিত করে অন্যকে পাইয়ে দেওয়ার মধ্যে যে মহত্বটা আছে সেটা তুমি নিশ্চয়ই মানবে। আমি তোমায় কিছু বলবো না, তুমি নিজের বিচার বুদ্ধিতে ঠিক করে নিও কোনটা তোমার কাছে বেশি পছন্দ। তোমার বাবার ক্ষমতার বলে পাওয়া বাহাদুরি, না নিজের স্বার্থ ত্যাগের বিনিময়ে পাওয়া মহত্ব। ঠিক আছে, আমি যাই। তোমার সঙ্গে হয়তো আর কখনো দেখাই হবে না। ভগবানের কাছে প্রার্থনা করি তুমি সুখে থাকো, ভালো থাকো। কাল আপনি তরুণদাদের বাড়ি যাবেন না? না, ভাবছি যাবো না। কোন মুখে উনি আসবেন? গায়ের সবাই জেনেছে উনি স্কুলের টাকা চুরি করেছেন। অসম্ভব, মাস্টারমশাই টাকা চুরি করতেই পারে না। না না না, ওই গুন্ডারা এসে। ও থাক থাক, ওসব কাল স্কুলে দেখা যাবে, এখন দেখা যাবে। এখন যে কাজের জন্য আসা, হ্যাঁ, কাজটা সেরে ফেলা যাক। হ্যাঁ, সেই ভালো। আমি আমি বলছিলাম কি যে ছোট দাদা বাবুর তো এখনো লেখাপড়াই শেষ হয়নি। পড়াশোনা করেও জজ ম্যাজিস্ট্রেট হবে নাকি? সেই তো গিয়ে বসবো ওর বাবার দোকানে। না না, ও যদি পড়তে চায়। তুই থাম তো, তুই আমার একমাত্র ভাই। এই শরীর নিয়ে তোকে আমি দোকানে বেশি দিন যেতেই দেবো না। আমি বলছিলাম কি পিসিমণি, চাকর চাকরের মতন থাকবি, এই জন্যই বলি চাকর বাকরকে লাই দিবি না। আর লাই দেবার জন্য তোমার মতো যা দিদি আছে। তুমি থামো। এই রাখো, নিজের কাছে যা, সবাই জন্য চা তৈরি করে নিয়ে আয়। তাহলে আপনাদের অনুমতি নিয়ে শুভ কাজটা শুরু করা যাক। হ্যাঁ হ্যাঁ, আর দেরি করবেন না। ও রণবীর বাবু, আমি কিন্তু আজকে বিয়ের কথাবার্তা একদম পাকা করে। হ্যাঁ, টুকু একটা আংটি এনেছে, ওটাও তরুণের আঙুলে পরিয়ে দেবে। নে, টুকু, আংটিটা তরুণের আঙুলে পরিয়ে দে। আজ পূর্ণিমা, দিনটা ভালো। আমি বলছিলাম কি, কথা যেমন হয়ে রইল থাক। তরুণের ইচ্ছে অনিচ্ছে। তুই থাম তো বাবু, ওইটুকু বাচ্চা ছেলে, তার আবার ইচ্ছা অনিচ্ছার কি আছে? আমরা গুরুজনরা যা মনে করবো তাই হবে। যা ঠিক করা তোমরাই ঠিক করো, আমি যাচ্ছি। না কাকা বাবু, আপনার ইচ্ছে থাক বা না থাক, এই সময়টা আপনাকে এখানে থাকতেই হবে। আমি কত আশা নিয়ে এসেছি।
এটা তুমি কি করলে? আমার যা করা উচিত ছিল। তাই বলে তুই? আজ শুধু পূর্ণিমা নয় বাবা, আজ রাখি পূর্ণিমা। তরুণদাকে আমি ছোটবেলা থেকেই দাদার মতো দেখে আসছি। আজ ওর হাতে রাখি পরিয়ে দিয়ে চিরটা কাল আমি ওর বোন হয়ে রইলাম। ছি ছি ছি, যার জন্য এত কিছু করলাম। তার দাম তো আপনি পেয়ে গেছেন পিসিমা। বাবা আপনার কাছ থেকে আর 10,000 টাকা ফেরত না নিলেই তো হলো। 10,000 টাকা? হ্যাঁ, আমার সঙ্গে তরুণদার বিয়ের ব্যবস্থা করে দেবেন বলে উনি ঘটকালি হিসেবে আগাম টাকাটা। মোটেই না, ও টাকা আমি তোমার বাবার কাছ থেকে আমার স্বামীর ওষুধ কেনার জন্য ধার নিয়েছি। 10,000 টাকার ওষুধ? তা আমার জন্য কেনা ওষুধগুলো কি তুমি আর তোমার ছেলে মেয়ে মিলে গিলেছো? ছি 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 দিদি, জামাইবাবুর ওষুধের জন্য তোমার টাকার দরকার পড়েছিল, আমাকে বলতে পারতে তুমি। না, চুরি আমি করিনি। আপনাদের কতবার বলবো? ঝড় জলের রাতে 4-5 জন ছেলে আমার সব কেড়ে নিয়েছে। আচ্ছা তপন বাবু, প্রতি মাসে আপনি শহরে টাকা আনতে গিয়ে বিকেল 3টের মধ্যে ফেরেন। পরশু হঠাৎ তো দেরি হলো কেন? এত বছর তো আপনি টাকা আনেন, কই এত দেরি তো কোনোদিন হয়নি। ওই সময়টা আপনি কোথায় গিয়েছিলেন? অযথা কথা না বাড়িয়ে আপনারা যা যা সাজা আমায় দিতে চান দিতে পারেন। হ্যাঁ, সাজা ও তো আপনি পাবেন, কে? কিন্তু তার আগে আপনাকে বলতে হবে টাকাগুলো কোথায়। টাকাগুলো এই ব্যাগে। এই ব্যাগ তুমি কোথায় পেলে? আমার বাবার ড্রয়ারে। পরশু ঝড়জলের রাত্রে হঠাৎ দেখলাম 4-5টা গুন্ডা মতো ছেলে এই ব্যাগটা নিয়ে বাবার ঘরে ঢুকলো। আরে কাজটা হয়েছে কিনা বল না। দাদা, মালটা বুঝে নিন। মাস্টার মশাই তোদের চিনতে পারিনি তো? আরে না না, 1 মিনিটে কাজ হাসিল করে পালিয়ে এসেছি। কাক পক্ষীও টের পাইনি। দিন চলি। চললাম দাদা, চললাম দাদা। বাবা, আমার মঙ্গলের জন্য তুমি গ্রামের কত ছাত্রছাত্রীর ক্ষতি করতে যাচ্ছিলে বলো তো? এরপর তুমি নিশ্চয়ই মাস্টারমশাইয়ের কাছে আমাকে আর পড়তে দেবে না। তাতে আমার বিন্দুমাত্র দুঃখ নেই। শুধু এটাই আমার সান্ত্বনা, গ্রামের অন্য ছাত্রছাত্রীরা ইনার মতো সৎ মাস্টারের কাছে পড়ার সুযোগ পাবে। মাস্টারমশাই, পরশুদিন রাত্রে মাত্র 10 মিনিটে আপনি আমায় যে শিক্ষা দিয়েছেন তা পাথেয় করেই আমি আমার বাকিটা জীবন কাটিয়ে দিয়ে যাব। আর আজ এই 10 মিনিটে মেয়ে হয়ে আমি আমার বাবাকে যে শিক্ষা দিয়ে গেলাম, জানি না গ্রামের মহামান্য এমএলএ ভবিষ্যতে সেটা কাজে লাগবে কিনা। মিটিং তো ডেকেছেন বিচার হবে বলে, এবার কার বিচার হবে রমন বাবু? আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, এই 4 দেয়ালের মধ্যে যা ঘটলো সেটা যেন এই 4 দেয়ালের মধ্যেই বন্দি থাকে। এটা নিয়ে আমরা বাইরে কোনো রকম আলোচনা করব না। স্কুলের সব শিক্ষকরা বাইরে অপেক্ষা করছেন, আপনি মাইনেটা দিয়ে দিন। তা মাইনে কত দিতে হবে আপনি বলুন না। হ্যাঁ হ্যাঁ, যিনি আপনার দোকান সামলাবে তাকে আপনি আপনার খুশিমতো মাইনে দেবেন, কিন্তু যে আপনার বাড়ি সামলাবে। বাড়ি সামলাবে মানে? দেখুন তো আপনার বউরানী হিসেবে কে কেমন মানাবে। ভারী সুন্দর দেখতে তো। শুধু দেখতে ভালো বলে এমন একটা মেয়েকে ঘরের বউ করে আনবি যে কিনা রাতের পর রাত বাড়ির বাইরে কাটিয়েছে? রাতের পর রাত বাড়ির বাইরে কাটিয়েছে বলে ওকে আমার বেশি পছন্দ। নিজের সুখ শান্তি ঘুম বিসর্জন দিয়ে ওর সংসারটা বাঁচাবার চেষ্টা করেছে। আমার সংসারটা বাঁচাবার জন্য এমনি একটা মেয়ের দরকার। তাহলে সংসারের চাবি কার কাছে থাকবে? ও যদি বোঝে যে চাবিটা তোমার কাছে থাকাই নিরাপদ, তাহলে তোমার কাছেই থাকবে। আর ও যদি বোঝে, তার মানে
ওর কথা মতো আমাকে চলতে হবে। বৌরানী এসে তোমার সেবা করবে, এটা কি তুমি চাও না? হ্যাঁ, তা তো চাই। তাহলে আর কি, মাস্টার মশাইকে বলে একটা শুভ দিন দেখে ওকে আশীর্বাদ করে আসি, চলো। তা ওরা কি দেবে তবে? প্রণামী কাপড় চোপড়, তাছাড়া নগদ কত দেবে? নগদ কেন? এ বিয়েতে আপনাদের আর কিছুই দিতে হবে না। আপনাদের ঘরে লক্ষ্মী পাঠাচ্ছেন আমাদের ঘরে, এর থেকে বড় পাওয়ার কি হতে পারে? কি বলো দিদি? ওদের দুঃখ দিবে কেন? ওরা যদি কিছু দিতে চায়। না 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 না, আমি নিতে পারবো না। বৌরানী ছাড়া আমার বাড়িতে আর সবকিছুই আছে, আমি শুধু বৌরানীকে চাই। তাহলে ওই কথাই রইলো, কাল থেকে আপনি এনার দোকানের ভাড় নেবেন। আর রূপার কাঁধে আমরা কবে ভাড় চাপাবো সেটা আমরা পরেই ঠিক করে দেবো। চলো দিদি। তোরা এখন যা, একটা বিয়ে দেওয়া ছেলে খেলা নয়, এর অনেক মেয়েলি নিয়ম কানুন আছে। আমি সব ঠিকঠাক করে যাচ্ছি। রূপা, রাম তো তোমার সামনেই আছে, পছন্দ হয়েছে তো? হ্যাঁ, আপনি না? আমরা তাহলে আসি। হ্যাঁ হ্যাঁ, আসো। নমস্কার নমস্কার। গিয়েই গাড়িটা পাঠিয়ে দিস। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, চলুন মাস্টার, চলুন। নমস্কার। হ্যাঁ। আমার ভাইটিকে তো আপনারা দেখলেন, দিদি বলতে একেবারে অজ্ঞান। ওর বউ মারা যাবার পর ওর বাড়ির চাকর রঘু সংসারটাকে একেবারে নরক বানিয়ে রেখেছিল। আমাকে যখন দুঃখ করে চিঠি লিখে সব কথা জানালো, তখন আমি আর থাকতে পারলাম না। আমার কলকাতার পাঁচুকে ওর কাছে চলে এলাম। তা আপনার মেয়ে গেল কোথায়? ভেতরেই আছে। দিনক্ষণ স্থির করার আগে আমার ওকে কয়েকটা কথা বলে রাখা দরকার। মাথার উপর আপনি তো রইলেনই, আপনি যেভাবে বলবেন ও সেভাবেই চলবে। ওই যে মাস্টারটি এসেছিল, দেখলে মনে হয় ভাজা মাছটি উল্টে খেতে জানেন না। আপনারা জানেন না কি হার পশ্চাৎ লোক উনি। আর একটু হলেই তো ওর জন্য বিয়েটা ভেঙে যাচ্ছিল। কিন্তু আপনার বিয়ে যাত্রা করে, তাই উনি আর ওই বাড়ির চাকর রঘু আমার ভাইকে বুঝিয়েছিল যে যাত্রা যারা করে তাদের চরিত্র নাকি ভালো হয় না। আসলে আমাদের গায়ে এমএলএ এর মেয়ে টুকুকে উনি পড়ান। এমএলএ আবার ওদের স্কুলের সেক্রেটারিও। এমএলএ কে খুশি করবার জন্য ওর ইচ্ছে ছিল তরুণের সঙ্গে টুকুর বিয়ে হোক। আর এর জন্য এমএলএ এর কাছ থেকে উনি আর ওই হারামজাদা চাকর রঘু মোটা টাকাও নিয়েছিল। গায়ে গিয়ে দেখবেন সস্তায় নাম কেনার জন্য ব্যাগ খুলে কেমন টাকা ওড়ায়। একটা স্কুল মাস্টার, তার এত টাকা আসে কোত্থেকে শুনি? না না, আমি যতক্ষণ বেঁচে আছি আপনার ভয় পাবার কিছু নেই। রূপা আমার একটু একগুঁয়ে মেয়ে, আপনি যদি একটু বুঝিয়ে বলে যান। আপনাদের ঠাকুর ঘরটি কোথায়? ঠাকুর ঘর বলতে আমাদের আলাদা কোনো ঘর নেই, ওই শোবার ঘরেরই এক কোণে। চলুন ও ঘরে যাই। ঠাকুরের দয়াতেই যখন সম্বন্ধটা হলো, তখন ঠাকুরের সামনেই। হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন। সবার মঙ্গল করো মা, সংসারের মঙ্গল করো। আপনাদের লক্ষ্মী ঠাকুর তো খুব জাগ্রত বলে মনে হচ্ছে। যখন আমি প্রণাম করছিলাম, তখন মনে হলো আমার শরীরের ভেতর দিয়ে একটা বিদ্যুৎ তরঙ্গ বয়ে গেল। এই মূর্তিটি এই বংশে প্রায় 300 বছর ধরে আছে। বংশ পরম্পরায় এই মূর্তির পুজো হয়ে আসছে। ও তাই বলুন। আমি এমনিতেই একটু ধর্মভীরু। ঠাকুর প্রণাম করে বুঝতে পারি কোন ঠাকুরের প্রাণ আছে, কোন ঠাকুর নিষ্প্রাণ। তুমি আমার কাছে এসো তো মা, এসো। আপনিও আসুন।
না, তোমাদের বংশের জাগ্রত মা লক্ষ্মীর মূর্তির সামনে বাবার মাথায় হাত রেখে বলো, আমি ওই সংসারে তোমাকে যা করতে বলবো, যেমন ভাবে চলতে বলবো, তুমি আমার কথা ছাড়া এক পাও চলবে না। আমি তো বলছি, আপনি যা বলবেন আমি তাই করব। বাবার মাথায় হাত দিতে পারবো না। এখনো তুমি ও বাড়ির বউ হয়ে যাওনি, এরই মধ্যে তুমি আমার সামনে জিদ দেখাচ্ছ। তাহলে তো আমার ভাইকে গিয়ে ও কথা বলতে হবে। আরে মা গো, ওনার কথা শোন মা। আমার মাথায় হাত রেখে উনি যা বলতে বলছেন বল। কিন্তু বাবা, তোমার মাথায় হাত দিয়ে দিব্যি করার পর সত্যি সত্যি যদি কিছু ভুল করে ফেলি? ভুল তুমি করবে না। ছোবল তোলার আগেই তোমার খেয়াল পড়বে ছোবলটা তোমার বাবার মাথাতেই পড়বে। কিন্তু বাবা, এটা তো ভালোই হচ্ছে মা। আমার ক্ষতির ভয়ে তুই তাহলে কোনোদিন ওকে অমান্য করবি না? এটা পিস্টার থাকা ভালো। নে। বলুন, ওকে কি বলতে হবে? বলো, ঠাকুরের সামনে বাবার মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করছি, ওই সংসারে গিয়ে পিসিমা আমাকে যা করতে বলবেন আমি তাই করব। কি হলো বল। ঠাকুরের সামনে বাবার মাথায় হাত রেখে বলছি, ওই সংসারে গিয়ে পিসিমা আমায় যা করতে বলবেন আমি তাই করব। আরে আরে পেছনটা বলো। দারুণ দেখতে তো তোমার বউকে। সেই কাল লাগেনি এমএলএর মেয়ে টুপু। দেখো, আস্তে না আস্তে এমনি তিন মাথা এক হয়েছে। যাও, এবার ঘরে যাবার আগে গুরুজনদের প্রণাম করে নাও। এসো মা, এসো, চির সুখী হও। সুখে থাকো। থাক 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 থাক। তুমি কি করছো বৌরানী? এক্ষুনি একটা কেলেঙ্কারি করছিলে তো? বাড়ির চাকরের পায়ে হাত দিয়ে প্রণাম করে জাত খাওয়াচ্ছিলে। রঘুদা, অরুণ, রূপা এ বাড়িতে প্রথম এলো। ও ঠিক জানে না এ বাড়িতে কার কতটা সম্মান পাও না। তোমার তো সেটা ওকে বুঝিয়ে দেওয়া উচিত। তুমি ওকে বুঝিয়ে দাও এ বাড়িতে সর্বপ্রথম কাকে প্রণাম করতে হবে।
বউরানী, তুমি এই বুড়ো চাকরের পায়ে হাত দেবে না। মাস্টার তার ছাত্রকে কুশিক্ষা দিতে পারে, কিন্তু আমি তো আমার বংশের বউকে যাত্রার পায়ে মাথা নোয়াতে দিতে পারি না। পিসিমণি ঠিকই বলেছেন বৌরানী। ছোট দাদা বাবুকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি, ভুল করে ও আমার পা চুতে পারে, কিন্তু তুমি ভুল করবে কেন? যাও, আর তত্ত্ব কথা বলে সময় নষ্ট না করে রান্নাঘরে যাও। তুমি আমায় না চিনেই প্রণাম করেছো। প্রণাম করেছো একটা ভদ্রলোকের পোশাক পরে সোফায় বসেছিলাম বলে। তুমি আমার পরিচয় পেলে বোধহয় আর একটা প্রণাম করবে। আমি তোমার মন্ত্রণাদাত্রী পীর শাশুড়ির অক্ষম স্বামী। নিজে টাকা গিয়ে বসো তো। শোনো বৌরানী, তুমি আমাদের সবাইকে প্রণাম করে কতটা পুণ্য সঞ্চয় করলে আমি তা জানি না, কিন্তু অনেক বেশি পাপ সঞ্চয় করলে ওই বুড়ো মানুষটার পা না ছুঁয়ে। চাকরের পা ছুঁয়ে আর ওকে পুণ্য সঞ্চয় করতে হবে না। তোমার ছোট ভাই মানে এ বাড়ির মালিক রোজ দুবেলা যাকে প্রণাম করে। রণবীর রঘুকে প্রণাম করে? হ্যাঁ করি। কই, আমি তো তোকে রঘুর পা ছুঁয়ে কোনোদিন প্রণাম করতে দেখিনি। গঙ্গা স্নান করতে গিয়ে দেখবে হাজার হাজার মানুষ হাত জোড় করে সূর্যের উদ্দেশ্যে প্রণাম জানায়। সূর্যকে প্রণাম করতে গেলে কি সূর্যের পায়ে হাত দিতে হয়? কোথায় সূর্য আর কোথায় রঘু? তোমার কাছে রঘু চাকর, আমার কাছে ও পিতৃতুল্য। কি বলছিস তুই নতুন বইয়ের সামনে? যা সত্যি তাই বলছি। আজ বৌরানী আজ প্রথমে এই বাড়িতে এসেছে, নইলে ওকে বলতাম যে তুমি তোমার স্বামীর ঘরে ঢোকার অনুমতি তখনই পাবে যখন ওই বুড়ো চাকরটা ক্ষমা করে তোমাকে একতলা থেকে দোতলায় ওঠার অনুমতি দেবে। ছি ছি ছি, ও আসা মাত্র তুই ওকে এত বড় অপমান করলি? কথা বাড়িও না দিদি। বারুদের ওপর দাঁড়িয়ে আমি দেশলাই নিয়ে নাড়াচাড়া করতে চাই না। আমার এই সংসার যখন আমি তোমার ওপর ছেড়ে দিতে পেরেছি, বৌরানীকেও তোমার হাতে তুলে দিলাম। চলো বৌরানী, আয় তরুণ। তোমায় একটা কথা বলবো রণবীর। বলুন না। অশান্ত ছেলে বায়না ধরলো বলে তার হাতে বন্দুকটা তুলে দেবার আগে বন্দুক থেকে গুলিটা বের করে দেখে নেওয়া উচিত, নইলে বন্দুক হাতে পেয়ে দেখতে হবে ছেলে বাবাকেই তাক করে কিনা। তবে বৌরানীকে দেখে মনে হলো সে যথেষ্ট বুদ্ধিমতী। আমাদের বোধহয় খুব শিগগিরই কলকাতায় ফিরে যাওয়ার সময় হয়ে এলো। না না, আপনারা যাবেন কেন? কেন মানে? আমি তোমার বউ, আমি কি জানতে পারি না টুকুর সঙ্গে তোমার কি সম্পর্ক? ও আমাদের এখানকার এমএলএ এর মেয়ে, আমার ছোটবেলাকার বন্ধু। ওকে রোজে বাড়িতে আসে? হ্যাঁ, মাস্টারদা রোজ আসার সময় ওকে নিয়ে আসে, আমরা দুজনে একসঙ্গে পড়ি। আসলে আমাদের গায়ে এমএলএ এর মেয়ে টুকুকে উনি পড়ান। এমএলএ কে খুশি করবার জন্য ওর ইচ্ছে ছিল তরুণের সঙ্গে টুকুর বিয়ে হোক। কি হলো? খুব ভাবনায় পড়ে গেলে মনে হচ্ছে। শোনো, আমি তোমায় সোজাসুজি বলে দিচ্ছি, টুকু এ বাড়িতে আসতে পারবে না। কি বলছো তুমি? মাস্টারদা নিজে ওকে নিয়ে আসে? আমি বারণ করবো কি করে? তাছাড়া দেখো, এটা খুব খারাপ দেখাবে। খারাপ দেখাবে কেন? তুমি রণবীর বাবুকে খোলাখুলি বলবে যে মেয়ের বিয়েতে আমার অনেক টাকা ধার হয়ে গেছিল, তা স্যাকরা খুব তাড়া দিচ্ছে, আপনি আমায় 1000 টাকা দিন, আমি মাসে মাসে 50 টাকা করে কাটিয়ে দেবো। উনি যদি কিছু মনে করেন? কেন, এতে বৌরানী রাগ করবে কেন? কিন্তু দেখুন মুকুন্দ বাবু, সত্যি কথা বলতে কি, আপনি আমার এই দোকানে চাকরি নেওয়ার পর আপনার ব্যবহারের জন্য আমার দোকানের খদ্দের অনেক বেড়ে গেছে। তাই তো আমি শান্তিতে বাড়িতে বিশ্রাম নিতে পারছি। তা বাড়িতে ব্যবহারের জন্য একটা সাবান বা 1 শিশি তেল নিয়ে আপনি যদি দাম দিতে চান। দাম দেবো নাই বা কেন? আমি কি বিনা পয়সা আপনার দোকানে চাকরি করছি? আর কথা বাড়াবেন না তো। দিন, টাকা পয়সা যা আছে দিন, নিয়ে চলে যায়। ও দেখুন মুকুন্দ বাবু, আমি কিন্তু কাল থেকে রোজ দোকানে আসবো না। আপনি সারা সপ্তাহের হিসেব এই খাতায় লিখে রেখে দেবেন, আমি শনিবার শনিবার এসে হিসেব মিলিয়ে টাকা নিয়ে যাব।
আজ থেকে আমার দোকানের পুরো দায়িত্ব নেবেন আপনি, আর আমার সব দায়িত্ব নেবে আপনার মেয়ে। আমি দায়িত্ব নেবো কেন বাবা? পিসিমা যখন রয়েছেন। দিদি যেমন আছেন তেমনিই থাকবেন, তবে সংসারটা তো দিদির নয়, সংসারটা তোমার। আর তরুণের মা বেঁচে থাকলে তোমাকে কত যত্ন করতো, কত ভালোবাসতো। কেন? আপনি বুঝি আমায় ভালোবাসেন না? রোজ এতে শুনি আপনি নাকি রঘুদাকে ডেকে জিজ্ঞাসা করেন আমি ঠিক মতো খাচ্ছি কিনা, আমার কোনো অসুবিধা হচ্ছে কিনা। আর রঘুদাটাও হয়েছে তেমনি, আমাকে যদি একটা কাজও করতে দেয়। মাস্টারমশাইয়ের কাছে শুনেছি তুমি নাকি রামের বনবাস পাড়ায় খুব ভালো গান গাইতে, আর সেই গান শুনেই তরুণ। কই গাও না একটা রামায়ণের গান? আমি গাইছি, তবে রামায়ণের কোনো গান আমি আপনাকে শোনাবো না, কারণ সীতার মুখে শুধু দুঃখের গান। আপনি তো আমার জীবন খুশিতে ভরিয়ে দিয়েছেন। তুমি তাহলে সুখের গান গাও, খুশির গান গাও। খুশির সাগরে আমি সব ভুলে গিয়ে সুখী হয়ে আজ আমি থাকবো। খুশির সাগরে আমি সব ভুলে গিয়ে সুখী হয়ে আজ আমি থাকবো। দুঃখ সুখের মাঝে থেকে খুশিটুকু আমি টেনে আনবো। খুশির সাগরে আমি সব ভুলে গিয়ে সুখী হয়ে আজ আমি থাকবো। খুশির সাগরে আমি সব ভুলে গিয়ে সুখী হয়ে আজ আমি থাকবো। আমার জীবনে ছিল শুধু ছেঁড়া সোনার পাখির ছোঁয়া মিশে থাকা। আমার জীবনে ছিল শুধু ছেঁড়া সোনার পাখির ছোঁয়া মিশে থাকা। সোনালি পাখার সোহাগেতে চড়ে খুশির জোয়ারে আজ ভাসবো। দুঃখ সুখের মাঝে থেকে খুশিটুকু আমি টেনে আনবো। খুশির সাগরে আমি সব ভুলে গিয়ে সুখী হয়ে আজ আমি থাকবো। যা কিছু পেলাম পথে জীবনে চলার, তার বেশি আর কিছু চাই না তো আর। যা কিছু পেলাম পথে জীবনে চলার, তার বেশি আর কিছু চাই না তো আর। যা কিছু পাবার সবই পেয়েছি, মনে মনে আমি তাই মানব। দুঃখ সুখের মাঝে থেকে খুশিটুকু আমি টেনে আনবো। খুশির সাগরে আমি সব ভুলে গিয়ে সুখী হয়ে আজ আমি থাকবো।
বাহ, কি সুন্দর গানের গলা। আমাকে তো আর গান শেখালে না, শিখলে আমার গানের গলা অমন হতো। গান তো শিখছিলি, পাড়ার লোকেরা মিটিং করে তোর গান গা থামালো। নিজের ছেলে মেয়ের কিছুই ভালো দেখো না তুমি। কেন, ওদের কি কোনো গুণ নেই? কে বললো নেই? যাদের মা এত গুণবতী মহিলা, তার ছেলে মেয়েদের গুণ থাকবে না? বাবা, রনর দোকানে বসার মতন গুণ কি নান্টুর ছিল না? 1 মাসও হয়নি রূপার বাবা দোকানে বসেছে, আর এরই মধ্যে রন দোকানের সব ভার ওর ওপর ছেড়ে দিয়েছে। ওর তো উচিত ছিল নান্টুর সঙ্গে আবার কথা বলা। দিন কয়েকের জন্য তোমার ভাই বসাতে চাইনি। কেন? দিন কয়েকের জন্য কেন? 3-7 পর দোকানটা তো আর থাকতো না। তোমার ছেলে ওই র‍্যাক আলমারি শুদ্ধ সব বেচে দিত। অথচ দেখো, রণবীর বলছিল মুকুন্দবাবু এই 1 মাসে 1 পয়সাও হিসাবে গোলমাল করেনি। ওনার অভাবের সংসার এখনো গোলমাল করেননি, কিন্তু গোলমাল করতে কত